লিবিয়ার সেই শুষ্ক বিস্তৃত মরুভূমিতে দাঁড়িয়ে যিনি প্রায় 2 দশক ধরে ইতালীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বালিয়ে রেখেছিলেন, ওমার আল মুখতার, মরুভূমির সিংহ। আজ তাকে নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, এক কিংবদন্তি চরিত্র। লিবিয়ার ইতিহাসে তো বটেই, বিশ্বজুড়ে প্রতিরোধের ইতিহাসে তার নামটা খুব শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে। ইন্দোনেশিয়ার মতো একটা দূর দেশ থেকেও মুখতারের লড়াই কিভাবে দেখা হচ্ছিল সেটা নিয়ে। ঠিক। তো আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো ঘেঁটে ওমর আল মুখতারকে আরও ভালোভাবে বোঝা। কে ছিলেন তিনি? একজন সাধারণ কোরআন শিক্ষক থেকে কিভাবে তিনি লিবিয়ার মুক্তি সংগ্রামের প্রধান মুখ হয়ে উঠলেন? সেনুসি আন্দোলনের সাথেই বা তার সম্পর্কটা ঠিক কেমন ছিল, আর তার যে লেগেসি, মৃত্যুর এত বছর পরেও তার প্রভাব কেন এত প্রবল। একদম। আসুন তাহলে শুরু করা যাক তার জীবনীর প্রথম দিকটা দিয়ে। মুখতারের জন্ম সালটা নিয়ে একটু বিতর্ক আছে, তাই না? 1858 বা 1862? হ্যাঁ, ওই রকমই ধরা হয়। অটোমান সাইরেনাইকা, এখনকার পূর্ব লিবিয়ার জাঞ্জুর শহরে, তবরুকের কাছে। তিনি ছিলেন আরব মানিফা গোত্রের। খুব অল্প বয়সে বাবাকে হারান, দারিদ্র্যের মধ্যেই বড় হওয়া। তবে একটা বড় ঘটনা ঘটে। শরীফ আল গেরিয়ানির চাচা হুসেইন আল গারিয়ানি তাকে দত্তক নেন এবং তার পড়াশোনার দায়িত্বও নেন। হ্যাঁ, আর তার শিক্ষাজীবনের মূল পর্বটা কাটে জাগবুবের সিনুসি বিশ্ববিদ্যালয়। প্রায় 8 বছর, তাই তো? ঠিক। জাগবুব তখন শুধু একটা শিক্ষা কেন্দ্র ছিল না, সেনুসি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। এখানেই তিনি কুরআনে আর ইসলামী জ্ঞানে গভীর পাণ্ডিত্য অর্জন করেন, জনপ্রিয় ইমাম হয়ে ওঠেন। এবং সিনুসি তরিকা বা কনফ্র্যাটার্নিটিতে যোগ দেন। এই সিনুসি আন্দোলন তখন সাইরেনাইকার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল? খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা ধর্মীয় বা আধ্যাত্মিক আন্দোলন ছিল না, এর সামাজিক এবং রাজনৈতিক প্রভাব ছিল গভীর। সমাজের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তারা। আসসালাবির বইতে একটা দারুণ জিনিস পেলাম। তিনি শুধু ধর্মীয় তত্ত্বে জ্ঞানী ছিলেন না, তার বাস্তব বুদ্ধি আর জ্ঞান ছিল প্রখর। হ্যাঁ, যেমন বিভিন্ন গোত্রের মধ্যে বিবাদ মেটানো, সমাজের গঠন বোঝা। মরুভূমির ভূগোল, পথঘাট, গাছপালা, এমনকি পশু পাখির রোগ বা চিকিৎসার উপায়। একদম। এমনকি বিভিন্ন গোত্র তাদের পশুর মালিকানা বোঝাতে যে চিহ্ন ব্যবহার করত, সেটাও তিনি জানতেন। এই জ্ঞানটাই তো পরে তাকে গেরিলা লিডার হিসেবে অংশ নেন সুবিধা দিয়েছিল, তাই না? নিঃসন্দেহে এই প্রায়োগিক জ্ঞান, মাটির সাথে মানুষের সাথে সংযোগ, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল গেরিলা যুদ্ধের জন্য, যা অপরিহার্য। সেনুসি আন্দোলনের সাথে তার সম্পর্ক আরও গভীর হয় যখন তিনি 1895 সালে আল মাহাদি সেনুসির সাথে দক্ষিণে কুফরা এমনকি চাঁদ পর্যন্ত যান। হ্যাঁ, আর সেখানেই তাকে জাওয়াত আয়তালকের শেখ বা প্রধান নিযুক্ত করা হয়। এটা একটা বড় দায়িত্ব ছিল। তার ইতালীয়রা আসার আগেও তার এক ধরনের সামরিক বা প্রতিরক্ষার অভিজ্ঞতা তৈরি হচ্ছিল। হ্যাঁ, অবশ্যই। 1899 সালের দিকে ফরাসিরা যখন চাঁদে সেনুসি প্রভাবাধীন অঞ্চলে ঢুকতে চেষ্টা করে, মুখতার সেনুসিদের পক্ষ থেকে সেই প্রতিরোধে অংশ নেন। ফরাসিদের নিয়ে সেনুসিদের উদ্বেগটা কি ছিল? শুধু রাজনৈতিক? না, শুধু রাজনৈতিক নয়। মধ্য আর পশ্চিম আফ্রিকায় ফরাসিদের মিশনারি কার্যকলাপকেও তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের ওপর হুমকি হিসেবে দেখছিল। আচ্ছা। এরপর 1902 সালে আল মাহাদির মৃত্যুর পর তাকে উত্তরে ফিরিয়ে আনা হলো। হ্যাঁ, নতুন সেনুসি নেতা আহমেদ শরীফ আস সেনুসি তাকে এবার উত্তর সাইরেনাইকার জাওয়াত লাকসুরের শেখ বানান। তার গুরুত্ব বোঝাতে মোহাম্মদ আল মাহাদির একটা কথা প্রায় উল্লেখ করা হয়। হ্যাঁ, ওই কথাটা, আমাদের আন্দোলনে যদি ওমর আল মুখতারের মতো 10 জন থাকত, সেটাই যথেষ্ট হতো। এটা তার নেতৃত্বের প্রতি কি গভীর আস্থা প্রকাশ করে? ঠিক তাই। তিনি ধর্মীয় নেতা ছিলেন, আবার একই সাথে খুব বাস্তববাদী প্রশাসক ও সংগঠকও ছিলেন। এই দুটো দিকের মিশ্রণই তাকে অনন্য করে তুলেছিল। এরপর এলো 1911 সাল, অক্টোবর মাস, ইতালীয় তুর্কি যুদ্ধ। ইতালীয় নৌবাহিনী লিবিয়ার উপকূলে। হ্যাঁ, ত্রিপোলি আর বেনগাজির অটোমান প্রশাসনকে তারা আত্মসমর্পণের আল্টিমেটাম দিল। কিন্তু অটোমান আর তাদের লিবীয় সঙ্গীরা আত্মসমর্পণ না করে শহর ছেড়ে ভেতরের দিকে চলে গেল, আর ইতালীয়রা শুরু করল বোমাবর্ষণ। আর এখান থেকেই শুরু হল ইতালীয় ঔপনিবেশিক শক্তি আর লিবীয় প্রতিরোধের মধ্যে সেই দীর্ঘ প্রায় 20 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম। এবং এই সংগ্রামের একেবারে কেন্দ্রে চলে এলেন ওমর আল মুখতার। হ্যাঁ,
1911 থেকে 1931 পর্যন্ত প্রায় 20 বছর ভাবা যায় একজন কোরআন শিক্ষক একজন ইমাম পরিস্থিতির প্রয়োজনে হয়ে উঠলেন এক অসাধারণ গেরিলা জেনারেল। তার যুদ্ধকৌশলের কথা যদি একটু বলি, সূত্রগুলো বলছে তিনি ছিলেন মরুযুদ্ধের একজন মাস্টার। একদম। স্থানীয় ভূগোল বিশেষ করে জেবেল আকদার বা সবুজ পর্বতমালা অঞ্চলটা ছিল তার হাতের তালুর মতো চেনা। এই জ্ঞানটাই তিনি কাজে লাগাতেন, ছোট ছোট দলে ভাগ হয়ে ইতালীয় আউটপোস্ট আক্রমণ করা, সৈন্যদের অ্যাম্বুশ করা, তাদের সাপ্লাই লাইন কমিউনিকেশন ব্যবস্থা ছিন্ন ভিন্ন করে দেওয়া। ইতালীয়রা যারা আধুনিক অস্ত্রে সজ্জিত কিন্তু মরুভূমির যুদ্ধে অনভ্যস্ত, তারা রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল তার কৌশলের কাছে। জেবেল আখতার অঞ্চলটা ছিল তার মূল বিচরণ ক্ষেত্র। হ্যাঁ, তবে ইতালীয়রাও সময়ের সাথে সাথে পাল্টা ব্যবস্থা নিয়েছে। 1925-এ গভর্নর বম্বেলি একটা কাউন্টার গেরিলা বাহিনী তৈরি করেন। তাতে প্রতিরোধ কিছুটা ধাক্কা খায়। কিন্তু মুক্তার তো দমে যাওয়ার পাত্র নন। তিনি দ্রুত কৌশল বদলান, মিশর থেকে সাহায্য জোগাড়ের চেষ্টা করেন। ঠিক 1926-এ জিয়া রাবু মরুদ্যান ইতালীয়রা দখল করে নেয়। গভর্নর তেরুজ্জি কঠোর দমননীতি চালান। কিন্তু তারপরেও 1927-এর মার্চে রাইহেইবাতে মুক্তার ইতালীয়দের উপর সফল আক্রমণ চালান। এবং 1927-28-এর মধ্যে তিনি সেনুসি বাহিনীকে আবার গুছিয়ে তোলেন। হ্যাঁ, তার সাংগঠনিক দক্ষতাও ছিল অসাধারণ। পরিস্থিতি আরও খারাপ হয় 1929-এ, যখন মার্শাল পিয়েত্রো বাদলীয় গভর্নর হয়ে আসেন, আর 1930-এ আসেন জেনারেল রোদোলফো গ্রাজিয়ানি সামরিক কমান্ডার হিসেবে। বাদলীয় প্রথমে একবার সমঝোতার চেষ্টা করেছিলেন 1929-এর অক্টোবরে, কিন্তু মুক্তার তা প্রত্যাখ্যান করেন। তিনি বুঝেছিলেন আপোষের সময় পেরিয়ে গেছে, এটা চূড়ান্ত লড়াই। আর গ্রাজিয়ানি, তিনি তো কুখ্যাত ছিলেন তার নৃশংসতার জন্য। খুবই। গ্রাজিয়ানি এসেই বাদলীয়, ডি বোনো আর অবশ্যই মুসোলিনির পূর্ণ সমর্থনে প্রতিরোধকে সমূলে উপড়ে ফেলার এক ভয়াবহ পরিকল্পনা নিলেন। দুটো মূল অস্ত্র ছিল তার। কি কি? এক, জেবেল আকদারের প্রায় 1 লক্ষ সাধারণ মানুষকে ভিটেমাটি ছাড়া করে উপকূলের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো, মানে আক্ষরিক অর্থেই বন্দি শিবির। আর দুই, মিশর লিবিয়ার যে দীর্ঘ সীমান্ত প্রায় 300 কিলোমিটার, সেটা কাঁটাতারের বেড়া দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া। উদ্দেশ্যটা পরিষ্কার, সাধারণ মানুষের সমর্থন আর আশ্রয় থেকে গেরিলাদের বিচ্ছিন্ন করা। এবং মিশর থেকে রসদ, অস্ত্র, যোদ্ধা আসার পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া, একেবারে শ্বাসরোধ করার কৌশল। কিন্তু মজার ব্যাপার, গ্রাজিয়ানি নিজেও তার রিপোর্টে মুখতারের প্রতি এক ধরনের সমীহ প্রকাশ না করে পারেননি। হ্যাঁ, লিখেছেন মাঝারি উচ্চতা, কিন্তু শরীরটা বেশ শক্তপোক্ত, বুদ্ধিদীপ্ত চোখ, ধর্মপ্রাণ, উদ্যমী, নিঃস্বার্থ এবং কোনো অবস্থাতেই আপোষ করতে রাজি নন। এটা শত্রুর মুখ থেকে পাওয়া এক দারুণ সার্টিফিকেট। গ্রাজিয়ানি 1930 সালে ফ্লাইং কোর্ট বা উড়ন্ত আদালতও চালু করেন। হ্যাঁ, এক ভয়াবহ ব্যবস্থা, ভ্রাম্যমাণ সামরিক আদালত, ঘটনাস্থলেই বিচার, মানে বিচার বলা চলে না, সংক্ষিপ্ত শুনানির পরই মৃত্যুদণ্ড। বহু ইমাম, সাধারণ মানুষকে সামান্য অভিযোগে বা বিনা অভিযোগে ফাঁসি দেওয়া হয়। শহরগুলোতে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ বসানো হয় আতঙ্ক ছড়ানোর জন্য। আর ওই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর অবস্থা, সূত্রগুলো যা বলছে তা অবর্ণনীয়। ক্ষুধা, রোগ, অবহেলা, হাজার হাজার মানুষ মারা যায়, বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ। যাযাবর বেদুইনদের মূল জীবিকা পশুপালন, সেই পশুগুলো ক্যাম্পে মারা পড়ে। ফলে গেরিলাদের খাদ্য বা অন্য রসদের যোগান প্রায় বন্ধ হয়ে যায়। কাঁটাতারের বেড়াটাও 1931-এর সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যায়। মিশর থেকে সাহায্য আসার শেষ পথটাও বন্ধ। এত কিছুর পরেও মুখতার প্রায় 73 বছর বয়স পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, এটা ভাবলে অবাক হতে হয়। আস-সালাবির বইতে তার ব্যক্তিগত চরিত্রের কিছু দিক উঠে এসেছে, যা এই অদম্য মানসিকতার ব্যাখ্যা দিতে পারে। তার গভীর ধর্মবিশ্বাস, হ্যাঁ, যেমন প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করা, বেশিরভাগ সময় অজু অবস্থায় থাকা, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, এগুলো তার জীবনের অংশ ছিল। তার সাহসিকতার কথাও আছে। একবার সিংহ শিকার করার পর সঙ্গীরা যখন খুব প্রশংসা করছিল, তিনি নাকি বলেছিলেন সব কৃতিত্ব আল্লাহর, আর কোরআনের আয়াত উদ্ধৃত করেছিলেন। আর তার উদারতা, ওই যে কথাটা, আমাদের যা আছে তা দিতে আমরা কৃপণ নই, আর যা নেই তার জন্য আফসোস করি না, এটা তার জীবন দর্শনকেই তুলে ধরে। জিহাদকে তিনি দেখতেন একটা ধর্মীয় কর্তব্য হিসেবে, কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়। ঠিক।
ইতালীয়রা যখন তাকে নিরাপদে মিশর চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল ঘুষ হিসেবে, তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, আমার প্রভুর সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি এই মাটি ছাড়ব না। এই যে গভীর আধ্যাত্মিক শক্তি, নৈতিক জোর, এটাই কি তাকে এত বছর ধরে এমন একটা অসম লড়াই চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল? আমার তো তাই মনে হয়। তার ব্যক্তিগত ধার্মিকতা আর তার নেতৃত্ব, এই দুটোকে আলাদা করা যায় না। তার কাছে এই লড়াই ছিল আল্লাহর নির্দেশ পালন, একটা ফরজ কাজ। এবার একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটে যাই। ফ্র্যাঙ্ক ডন্টের প্রবন্ধটা বেশ চমকপ্রদ তথ্য দিচ্ছে। মুক্তারের এই লড়াইয়ের খবর শুধু আরব বিশ্বেই নয়, হ্যাঁ, সুদূর ডাচ ইস্ট ইন্ডিজ মানে আজকের ইন্ডোনেশিয়াতেও পৌঁছেছিল, এবং সেখানকার মুসলিম নেতা প্যান ইসলামিক আন্দোলনের কর্মীদের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল ১৯৩০-এর দশকে। ইন্দোনেশিয়ার প্রেক্ষাপটটা তখন কেমন ছিল? সেখানেও তখন জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটছে। সারিকাত ইসলাম, মোহাম্মদিয়ার মতো সংগঠন বেশ সক্রিয়। আন্তর্জাতিক মুসলিম নেটওয়ার্কের মাধ্যমে খবর আদান প্রদান হচ্ছে। তারা কি লিবিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল? অবশ্যই, শুধু লিবিয়া নয়, তুরস্কের খিলাফতের পতন, ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট, এইসব ঘটনা নিয়েই মুসলিম বিশ্বে একটা উদ্বেগ ছিল। ১৯৩১ সালের জুলাই-আগস্টে বাটাভিয়াতে, এখনকার জাকার্তা, আল ইসলাম কমিটি একটা সভা করে। সেই সভায় কি হয়েছিল? সেখানে লিবিয়ায় ইতালীয় নুংসতার বিমান থেকে মানুষ ফেলে দেওয়া, ধর্ষণ, জোর করে ধর্মান্তরকরণ, শিশুদের ইতালি পাঠিয়ে দেওয়া, এই সব খবর তুলে ধরা হয়, যা মানুষের মধ্যে তীব্র আবেগ আর ক্ষোভের সৃষ্টি করে। এমনকি ফিয়াট গাড়ি, পিরেলি টায়ারের মতো ইতালীয় পণ্য বয়কটের প্রস্তাবও উঠেছিল সেখানে। এটা তো প্যান ইসলামিক সংহতির একটা দারুণ প্রকাশ। নিঃসন্দেহে, কিন্তু ডাচ ঔপনিবেশিক সরকার এটা ভালো চোখে দেখেনি। তাদের ভয় ছিল এই আলোচনা ইন্দোনেশিয়ার মুসলিমদের মধ্যে ঔপনিবেশিকতা বিরোধী অনুভূতি বাড়িয়ে দেবে। একদম, তারা চাইছিল না মুসলিমরা ঐক্যবদ্ধ হোক। তাই ১৯৩১-এর ৩০ সেপ্টেম্বর একটা কড়া আদেশ জারি করা হল। কি ছিল সেই আদেশে? যে কোনো জনসভা বা সংবাদপত্রে লিবিয়া বা ইতালীয়দের কার্যকলাপ নিয়ে আলোচনা নিষিদ্ধ করা হল। পুলিশ সভা থামিয়ে দিত, ইতালীয় কনসাল চাপ সৃষ্টি করত। এর ফলে মুক্তারের ফাঁসির খবরটাও ১৬ সেপ্টেম্বর ১৯৩১ ঠিকমতো ছড়াতে পারেনি। হ্যাঁ, খবরটা চেপে দেওয়া হচ্ছিল অনেকাংশে। ডন্টের প্রবন্ধে একটা মজার বিষয় আছে। ডাচ গোয়েন্দারা নাকি বুঝতে পারছিল না গোপনে যে দোয়া পাঠ করা হচ্ছিল সেটা কি মুক্তারের জন্য, তাকে নাকি বান্দুঙ্গের মৃত ব্যক্তি নামে ডাকা হচ্ছিল, নাকি নিষিদ্ধ পিএনআই দলের জন্য। ঠিক, এটা প্রমাণ করে ডাচ শাসকরা বুঝেছিল মুক্তারকে শারীরিকভাবে দমন করা গেলেও একজন ইসলামী শহীদ আর প্রতিরোধের প্রতীক হিসেবে তার আবেদন কতটা শক্তিশালী। দমনপীড়ন সত্ত্বেও তার বার্তা সীমান্ত পেরিয়ে ঠিকই পৌঁছেছিল। এবার মুক্তারের জীবনের একেবারে শেষ পর্বে আসি, সেপ্টেম্বর ১৯৩১। হ্যাঁ, তখন তিনি প্রায় একা, মাত্র জনা ৪০ বিশ্বস্ত অনুসারী তার সাথে। শোনা যায় বিশ্বাসঘাতকদের মাধ্যমে খবর পেয়ে ইতালীয়রা স্লোমতার কাছে একটা ওয়াদি পার হওয়ার সময় তাদের ঘিরে ফেলে। ১১ সেপ্টেম্বর সেই অসম যুদ্ধটা হয়। মুক্তার গুরুতর আহত হন, তার বিশ্বস্ত ঘোড়াটিও গুলিবিদ্ধ হয়। তিনি ধরা পড়েন। তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তাকে বেনগাজিতে নিয়ে যাওয়া হয়। বন্দি অবস্থাতেও তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছিল। পায়ে ভারী শিকল, অন্ধকার কুঠুরি। পাহারায় ছিল ইরিত্রীয় আসকারি বা শৈল, যারা নিজেরাও ইতালীয় ঔপনিবেশিকতার শিকার ছিল। কারাগারের মাস্টারের সাথে তার তেজস্বী জবাবের ঘটনাটার উল্লেখ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জেনারেল গ্রাজিয়ানির সাথে তার কথোপকথন। গ্রাজিয়ানি যখন তাকে আত্মসমর্পণের জন্য চাপ দেন, তিনি শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে বলেন, তার লড়াই ধর্ম আর দেশের জন্য, ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। তিনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেবেন, কিন্তু আত্মসমর্পণ করবেন না। গ্রাজিয়ানি নিজেও পরে লিখেছেন, মুক্তারের ওই অবিচল দৃঢ়তা তাকে অবাক করেছিল, কিছুটা বিচলিতও করেছিল। এক ধরনের অনিচ্ছাকৃত শ্রদ্ধা জন্মেছিল তার প্রতি। হ্যাঁ, শত্রু হলেও তার ব্যক্তিত্বকে উপেক্ষা করতে পারেননি। বিচারটা হয় ১৫ সেপ্টেম্বর ১৯৩১, কিন্তু সব সূত্র মতেই এটা ছিল একটা সাজানো নাটক। একদম, রায় আগে থেকেই ঠিক করা ছিল। ফাঁসির মঞ্চও তৈরি ছিল বেনগাজির কাছে, সুলুক কনসেন্ট্রেশন ক্যাম্পের মাঠে। বিচারের সময় প্রথম আরবি ইতালীয় অনুবাদক নাকি আবেগাপ্লুত হয়ে অনুবাদ বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ,
এমনটাই বলা হয়। পরে ল্যাম্ব্রোজো নামে আরেকজন অনুবাদককে আনা হয়। মুক্তার পুরো সময় শান্ত, অবিচল ছিলেন। সরকারি কৌশলী মৃত্যুদণ্ড চাইলেন। তার পক্ষের আইনজীবী ক্যাপ্টেন লন্টানো তিনি কি বললেন? তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছিলেন। মুক্তারের বার্ধক্যের কথা বলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন এবং বলেন যে মুক্তার নিজের ভূমি রক্ষার অধিকার রাখেন। তোমাদের অস্তিত্বের আগে থেকেই তিনি এই ভূমির অধিবাসী। এই কথার পর তো আদালতে হইচই শুরু হয়ে যায়। তাকে বহিষ্কারের দাবি ওঠে। হ্যাঁ, কিন্তু তিনি আদালতকে ইতিহাসের বিচারের কথা মনে করিয়ে দেন, যদিও তাতে লাভ হয়নি। রায় হল ফাঁসিতে মৃত্যু। মুখতারের প্রতিক্রিয়া কি ছিল? কিংবদন্তি তুল্য। বলা হয় তিনি উচ্চস্বরে হেসে উঠেছিলেন আর বলেছিলেন কোরআনের সেই আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। হ্যাঁ, আর বলেছিলেন প্রকৃত বিচার আল্লাহর আদালতে, তোমাদের এই নকল বিচারে নয়। ফাঁসি কার্যকর করা হয় পরের দিন ১৬ সেপ্টেম্বর ১৯৩১ সুলুক কনসেন্ট্রেশন ক্যাম্পে। প্রায় ২০,০০০ সাধারণ মানুষকে জোর করে সেই দৃশ্য দেখতে বাধ্য করা হয়েছিল, ভীতি সঞ্চারের জন্য। কিন্তু তিনি নাকি অবিচল পদক্ষেপে ফাঁসির মঞ্চে এগিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, অবিরাম কালেমা শাহাদা পাঠ করতে করতে তার শেষ কথাগুলো যাতে শোনা না যায় সেজন্য মাথার ওপর নিচু দিয়ে যুদ্ধ বিমান ওড়ানো হচ্ছিল। একদম শেষ মুহূর্তে তিনি কোরআনের সূরা আল ফাজরের আয়াত তেলাওয়াত করছিলেন। তখন বয়স আনুমানিক ৭৩ বছর। এক বিরচিত মৃত্যু। কিন্তু তার দৈহিক মৃত্যু তার কিংবদন্তিকে মোটেও ম্লান করতে পারেনি। ওমর আল মুখতার আজও লিবিয়ার জাতীয় বীর। শুধু লিবিয়া নয়, পুরো আরব এবং মুসলিম বিশ্বে তিনি ঔপনিবেশিকতার বিরোধী সংগ্রাম আর আপোষহীন প্রতিরোধের এক চিরন্তন প্রতীক। তার ছবি ১৯৭১ সাল থেকে লিবিয়ার ১০ দিনার নোটে আছে। ১৯৬১ সালে তার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আর ১৯৮১ সালের সেই বিখ্যাত সিনেমা লায়ন অফ দ্য ডেজার্ট, অ্যান্থনি কুইনের অভিনয়ে। হ্যাঁ, অসাধারণ। সিনেমাটা তার কাহিনীকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে। আর তার সেই বিখ্যাত উক্তি, আমরা এমন জাতি যারা আত্মসমর্পণ করি না, আমরা জিতি অথবা মরি। এই উক্তিটা আজও মানুষকে অনুপ্রাণিত করে। আরও উদাহরণ আছে। ২০০৯ সালে গাদ্দাফি যখন রোম সফরে যান, তিনি ডেমনস্ট্রেটিভলি বুকে মুখতারের বন্দী অবস্থার ছবি লাগিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আর সাথে নিয়ে গিয়েছিলেন মুক্তারের বৃদ্ধ পুত্রকে। এটা ছিল ইতালির প্রতি এক প্রতীকী জবাব। আবার ২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণ অভ্যুত্থানের সময়ও মুখতারের ছবি, পতাকা এগুলো ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। এমনকি একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহী ব্রিগেডের নামও ছিল ওমর মুখতার ব্রিগেড। তার নামে রাস্তাঘাট তো আছেই, কুয়েত, গাজা, কায়রো, দোহা। ফ্লোরিডায় মসজিদ, জর্ডানি স্কুল। সম্প্রতি তুর্কি টিভি সিরিজেও তাকে দেখানো হয়েছে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও, যদিও ডাচরা খবর চেপে দিয়েছিল, প্রতিরোধের ধারণাটা কিন্তু ঠিকই ছড়িয়েছিল। এটা প্রমাণ করে প্রতীকের শক্তি কতটা গভীর আর স্থায়ী হতে পারে। তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম? একজন সাধারণ কুরআন শিক্ষক, সেখান থেকে প্রায় ২০ বছর ধরে এক আধুনিক, শক্তিশালী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে অসম লড়াইয়ের নেতৃত্ব দেওয়া। তার গভীর ঈমান, নৈতিকতা, অসাধারণ রণকৌশল, চরম ঋষতার মুখেও আপোষ না করা, আর শেষে দেশ ও বিশ্বাসের জন্য জীবন দেওয়া, এই সব কিছু মিলিয়ে ওমর আল মুখতার এক অমর কিংবদন্তি। যদি মূল শিক্ষাগুলোর কথা ভাবি, আমার মনে হয় মুক্তারির কাহিনীটা হল বিশ্বাস, দেশপ্রেম আর মুক্তির সংগ্রামের এক অসামান্য সমন্বয়। এটা শুধু লিবিয়ার ইতিহাস নয়, এটা বিশ্বজুড়ে ঔপনিবেশিকতার নৃশংসতা আর তার বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানোর, নিজের মাটি আর বিশ্বাস রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগের এক চিরন্তন গল্প। তার প্রভাব যে দেশের সীমানা পেরিয়ে এমনকি দমন পীড়নের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, সেটাই প্রমাণ করে আদর্শ আর প্রতীকের শক্তি কতটা অপ্রতিরোধ্য হতে পারে। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। মুখতার বলেছিলেন, আমরা জিতি অথবা মরি। তিনি বন্দী হয়েছিলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তাহলে কি তিনি হেরে গিয়েছিলেন? কিন্তু আজ, প্রায় ১ শতাব্দী পরেও, তাকে কি পরাজিত বলা যায়? নাকি লিবিয়ার আত্মপরিচয়, স্বাধীনতা, প্রতিরোধের প্রতীক হিসেবে তিনিই আসলে চূড়ান্ত বিজয়ী? ঠিক। অপ্রতিরোধ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জয় পরাজয়ের আসল মানেটা কি? যুদ্ধের ময়দানের ফলাফলই কি শেষ কথা? নাকি স্মৃতি, ইতিহাস আর প্রতীক
এগুলোই বহু বছর পরে একটা সংগ্রামের আসল ফলাফল নির্ধারণ করে। এটা সত্যি ভেবে দেখার মতো একটা প্রশ্ন।